আজকের ক্লাসে প্রথমে আমরা আলোচনা করব ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন, অর্থাৎ মৃত্তিকা সৃষ্টির যে নিয়ন্ত্রকগুলো রয়েছে সেই বিষয়গুলো। তো যেহেতু আজকে আমাদের মৃত্তিকা ভূগোলের প্রথম টপিক বা এসএসসি সিলেবাস অনুসারে বায়োলজি, তো সয়েল সম্পর্কে একটা প্রাথমিক ধারণা প্রথমে আমরা দিয়ে দেব। তো সয়েল ব্যাপারটা কি? সয়েল শব্দটা ল্যাটিন শব্দ সোলন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ফ্লোর বা মেঝে। তো উৎপত্তিগত দিক থেকে সয়েল বলতে আমরা সংক্রান্ত কোনো বিষয় বা উপরিতল সংক্রান্ত কোনো বিষয়, ভূপৃষ্ঠের উপরিতল এরকমটাকে বোঝাচ্ছে আর কি। তো যাই হোক, সাধারণ অর্থে ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত শিথিল, নিষ্ক্রিয় এবং ধূসর বর্ণের যে স্তর থাকে, যেটার উপর গাছপালা জন্মায়, বেড়ে ওঠে, তো সেটাকে আমরা কিন্তু মৃত্তিকা বলতে পারি। তো এই মৃত্তিকা ব্যাপারটা কিন্তু বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম অর্থে বহন করে। তো যেরকম আমরা একজন ফার্মারের কাছে যদি দেখি বা একজন কৃষিজীবীর কাছে যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে তোমার শস্য উৎপাদনের একটা মাধ্যম হিসেবে কাজ করে। যদি একজন বাস্তুকার বা ইঞ্জিনিয়ারের কাছে আমরা দেখি মৃত্তিকা কি, তাহলে সেটা দেখবো যে একটা এমন একটা এলিমেন্ট যার উপরে কোনো কনস্ট্রাকশন বা নির্মাণ কাজ করা সম্ভব। কিন্তু একজন ভূতাত্ত্বিক বা জিওলজিস্ট, তার মতে মৃত্তিকা হচ্ছে কোন একটা মানে এফেক্ট অফ ওয়েদার, অর্থাৎ আবহবিকারের একটা ফল বলা যেতে পারে। তো যাই হোক, বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। আমাদের ভৌগোলিক বা ভূতাত্ত্বিক, তাদের কাছে কিন্তু আবহবিকার জাত একটা শিলাচূর্ণ, যেটা পরে জৈব পদার্থ, খনিজ পদার্থ সমন্বিত হয়ে মৃত্তিকা সৃষ্টি করে। তো যাই হোক, প্রথমে আমরা ডেফিনেশন অফ সয়েল, সয়েলের ডেফিনেশন যদি আমরা দেখি, দা আউটার মোস্ট সলিড লেয়ার অফ দা আর্থ, পৃথিবীর উপরের যে কঠিন যে একটা আবরণ, উপরের যে একটা আবরণ, সেটাকে আমরা কিন্তু সয়েল বলতে পারি। ন্যাচারাল প্রোডাক্ট ফর্ম, মানে ওয়েদার রক বাই, অর্থাৎ এখানে আবহবিকারগ্রস্ত যে শিলাচূর্ণগুলো, সেগুলোর মাধ্যমে কিন্তু মৃত্তিকা সৃষ্টি হয়, এবং যেটা ক্লাইমেট, লিভিং অর্গানিজম, এগুলোর অ্যাকশন থাকে। তো যাই হোক, মৃত্তিকা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। বলা যেতে পারে যে পৃথিবীর শিলাময় যে কঠিন আবরণ, যার উপরে সূক্ষ্ম সূক্ষ্ম শিলাখণ্ড গঠিত শিলাচূর্ণ, এগুলো পদার্থ থাকে, এগুলোই সমন্বিত হয়ে মৃত্তিকা গঠন করে। তো যাই হোক, সয়েল ইম্পর্টেন্স গুলোর মধ্যে রয়েছে সয়েল ইম্পর্টেন্স ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদ হিসেবে কাজ করে। সয়েল হেল্পস ইন দ্য গ্রোথ অফ প্লান্টস বাই হোল্ডিং দ্য রুটস অ্যান্ড সাপ্লাইং ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস, অর্থাৎ উদ্ভিদের প্রয়োজনীয় যে সমস্ত জল এবং পুষ্টিমূলকগুলো, সেটা কিন্তু মৃত্তিকার মাধ্যমেই বহন করে, মৃত্তিকার মাধ্যমে কিন্তু যোগানটা পায়, এবং তার জন্য কিন্তু প্লান্ট গুলো গ্রোথ হয়। সয়েল ইজ এসেনশিয়াল ফর এগ্রিকালচার, হুইচ প্রোভাইড দ্য ফুড, ক্লথিং অ্যান্ড শেল্টার, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য যে এগ্রিকালচার সিস্টেম রয়েছে, সেটার জন্য কিন্তু সয়েলটা খুবই প্রয়োজনীয়। সয়েল ইজ হ্যাবিটেট ফর সেভারাল অর্গানিজম লাইক অ্যান্টস, আর্থওয়ার্মস, স্নেলস, এই সমস্ত বিষয়গুলো, বিভিন্ন ধরনের যে মৃৎভেদী প্রাণীগুলো রয়েছে, মাটি খুঁড়ে যারা গর্ত করে বসবাস করে, তাদের বাসস্থান বলা যেতে পারে, এই সমস্ত প্রাণীদের জীবজগতের বাসস্থান বলা যেতে পারে এই সয়েল। এবারে আমরা সয়েল কম্পোজিশন ব্যাপারটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো, মৃত্তিকার যে বিভিন্ন উপাদান, মৃত্তিকার উপাদান কাকে বলে? মৃত্তিকা যে সমস্ত পদার্থের সমন্বয়ে গঠিত, সেগুলোকেই আমরা সয়েল এলিমেন্ট বা সয়েল কম্পোজিশন বলে থাকি। মোটামুটি মাটির অর্ধেকটা যদি আমরা দেখি, অর্ধেকটা হচ্ছে তোমার খনিজ এবং জৈব পদার্থ, অর্ধেকটা রয়েছে, এবং বাকি অর্ধেকটা রয়েছে বাতাস আর জল। বাকি অর্ধেকটা বাতাস এবং জলে পরিপূর্ণ থাকে, যেটা মোটামুটি ধরো মাটির মধ্যে যে ছিদ্রগুলো থাকে, যেটা বাতাস এবং জলে পূর্ণ থাকে। মোটামুটি কঠিন উপাদান রয়েছে দুই রকমের। একটা হচ্ছে উপাদান, খনিজ উপাদান বেশি থাকে কঠিন উপাদানের মধ্যে, 45% মিনারেল, মাত্র 5%, অনলি 5% হচ্ছে অর্গানিক ম্যাটার থাকে, অর্থাৎ 45% খনিজ উপাদান এবং 5% রয়েছে জৈব উপাদান। এই হচ্ছে মাটির টোটাল সলিড এলিমেন্ট। আর বাকি যেটা রয়েছে, ওটা হচ্ছে লিকুইড, আর হচ্ছে তোমার গ্যাসেস। তো যাই হোক, মৃত্তিকাস্থিত যে মৃত্তিকার মধ্যে যে ফাঁক ফোকর থাকে, সেগুলোর অর্ধেক বাতাস থাকে, অর্ধেক জল থাকে।
25%, এইটুকু যদি 50% বাদ দিই, বাকি থাকলো 50%। 50-এর মধ্যে এটা 25% এয়ার থাকছে, 25% জল থাকছে। এবং মাটির যে খনিজগুলো রয়েছে, খনিজগুলোর মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে তোমার ফেলসপার, অ্যামফিব্রোট, পাইরক্সিন, কোয়ার্টজ। মাটির যেরকম বৈশিষ্ট্য সেরকম অনুযায়ী খনিজগুলো কিন্তু থাকে। তো মাটির মধ্যে বিভিন্ন কাদা কণাগুলোও থাকে, যেমন কেওলিনাইট, মল্ট মরিলোনাইট, ইলাইট, ভার্মিকুলাইট। এই সমস্ত বিভিন্ন ক্লে পার্টিকেলস গুলো কিন্তু মাটির মধ্যে অবস্থান করে। জৈব পদার্থ থাকে, বাতাস থাকে, জল থাকে, সবকিছু নিয়ে কিন্তু আমাদের এই মাটি। যাই হোক, এই মাটিটা হচ্ছে তোমার মৃত উদ্ভিদ প্রাণীদের বিশ্লিষ্ট হয়ে কিন্তু মধ্যে পদার্থের একটা ভান্ডার বা অর্গান, সেটা সয়েল জেনেসিস যে ব্যাপারটা রয়েছে, মৃত্তিকার যে সৃষ্টি, এই সৃষ্টিটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব সয়েল জেনেসিস কনসিস্ট টু মেইন স্টেপ: অ্যাকুমুলেশন অফ প্যারেন্টস ম্যাটেরিয়াল, অর্থাৎ তোমার যে আদিশিলা রয়েছে, আদিশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে উপরে একটা রেগুলিত গঠন করে শিলার জন্য হয়ে। তারপর ডিফারেন্সিয়েশন অফ হরাইজন ইন দা প্রোফাইল, অর্থাৎ প্রোফাইলের মধ্যে বিভিন্ন হরাইজন গুলো দেখা যায়, সব মিলে একটা সয়েল প্রোফাইল তৈরি করে। তো এই বিষয়গুলো দেখা যায় মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে, এই বিষয়গুলো কাজ করে। এবারে আমরা দেখো ব্রাঞ্চেস অফ সয়েল সায়েন্স, অর্থাৎ মৃত্তিকা বিজ্ঞানের দুটো শাখা রয়েছে। There are two main branches of soil science. At first, pedology. Pedology শব্দটা দুটো গ্রিক ওয়ার্ড থেকে এসেছে। পেডন কথাটা, পেডোলজির এখানে পেডন ত্রিমাত্রিক মাটি গঠনের একক হচ্ছে পেডন। তো যাই হোক, এই পেডন কথাটা এসেছে পেডো শব্দ থেকে, যার অর্থ হচ্ছে তোমার সয়েল। এবং লজি মানে বুঝতেই পারছো, লজি মানে হচ্ছে তোমার বিদ্যা বা আলোচনা, ডিসক্রিপশন। তো যাই হোক, পেডোলজি কথার অর্থ হচ্ছে মৃত্তিকা সংক্রান্ত আলোচনা। সয়েল ক্লাসিফিকেশন এন্ড ডেসক্রিপশন অফ সয়েল প্রপার্টিজ, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে কিভাবে মৃত্তিকার সৃষ্টি হয়, মৃত্তিকার উৎপত্তি সময়, মৃত্তিকার শ্রেণী বিভাগ, মৃত্তিকার বিভিন্ন ধর্মগুলো, কেমিক্যাল প্রপার্টিজ অধ্যয়ন করে পেডোলজি। অর্থাৎ বলা যেতে পারে মৃত্তিকার তোমার বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকার উৎপত্তি, ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য, স্তরায়ন, শ্রেণীবিন্যাস, বন্টন, সয়েল ইরোশন, সয়েল কনজারভেশন, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে, সেটাকে আমরা পেডোলজি বলতে পারি। এবার আরেকটা যে ব্রাঞ্চেস রয়েছে, আরেকটা ব্রাঞ্চেস অফ সয়েল সায়েন্স যেটা রয়েছে, এডাফোলজি। তো এডাফোলজি কাকে বলে? এডাফোলজি শব্দটা গ্রিক শব্দ এডাফোস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে তোমার, এটার মানে হচ্ছে গ্রাউন্ড অর সয়েল। তো যাই হোক, এডাফোলজি ব্যাপারটায় আলোচনা করা হয় উদ্ভিদ বিকাশের মাধ্যম হিসেবে। মৃত্তিকাকে আলোচনা করা হয় এখানে উদ্ভিদ বিকাশের মাধ্যম হিসেবে, অর্থাৎ উদ্ভিদ উৎপত্তি লাভ করে সেই বিষয়টা নিয়েই কিন্তু এখানে মূলত আলোচনা করা হয়। এখানে উদ্ভিদের উৎপত্তি, উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের বন্টন, উদ্ভিদের পুষ্টিমূলক কিভাবে মাটি থেকে সংগ্রহ করে, উদ্ভিদের শস্যের যে ক্যাপাসিটি, ইল্ড ক্যাপাসিটি, ফলন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করে। তো দেখো এখানে এবারে আমরা আমাদের টপিক ওয়াইজ বিষয়টা আলোচনায় আমরা চলে যাব। ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন, এখানে বিভিন্ন ফ্যাক্টর গুলো রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, দেখো ক্লাইমেট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তারপরে রয়েছে তোমার প্লান্টস, অ্যানিমেল, যেটাকে আমরা অর্গানিজম বলে থাকি, ও দ্বারা প্রকাশ করে থাকি। তারপরে যেটা রয়েছে তোমার প্যারেন্টস ম্যাটেরিয়াল বা আদিশিলা বা জনকশিলা রয়েছে। তারপরে রয়েছে টোপোগ্রাফি, এটাকে আমরা টোপোগ্রাফি বলে থাকি, অর্থাৎ এখানে টোপোগ্রাফি, এটাকে আমরা রিলিফও বলে থাকি, ছোট হাতের আর দিয়ে অনেক সময় প্রকাশ করা হয়, অর্থাৎ ভূ প্রকৃতি। আরেকটা যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে এই উপাদানগুলোর মধ্যে মৃত্তিকা বিজ্ঞানী ডকুচেভ, যাকে মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয়, একজন মৃত্তিকা বিজ্ঞানী ছিলেন ভি ডকুচেভ। তো তিনি 1889 সালে স্টেপ তৃণভূমি অঞ্চলে তিনি মৃত্তিকা সংক্রান্ত গবেষণা করছিলেন, এবং সেই সময় মৃত্তিকার 4টে নিয়ন্ত্রকের কথা তিনি বলেন। কি কি নিয়ন্ত্রকের কথা তিনি বলেন? একটা হচ্ছে ক্লাইমেট, একটা অর্গানিজম, প্লান্ট, অ্যানিমেল, একটা হচ্ছে তোমার টোপোগ্রাফি, আর হচ্ছে তোমার এখানে টাইম। অর্থাৎ তিনি কিন্তু এই ক্লাইমেট, এই 4টে বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। তিনি কিন্তু একটা বিষয়, আর আচ্ছা সেখানে প্যারেন্ট ম্যাটেরিয়াল তিনি উল্লেখ করেছেন, কিন্তু টোপোগ্রাফি বা রিলিফের কথা কিন্তু তিনি উল্লেখ করেনি। তো ডকুচেভের যে নিয়ন্ত্রক গুলো, 4টে নিয়ন্ত্রকের কথা বলেছেন। একটা হচ্ছে
প্যারেন্টস রক্স বা প্যারেন্টস ম্যাটেরিয়াল এবং একটা হচ্ছে তোমার টাইম, সেই চারটি। এবং পরবর্তী ক্ষেত্রে মৃত্তিকা বিজ্ঞানী এইচ জেনি তিনি 1958 সালে, তাহলে প্রথমে 1858 সালে ডকুমেন্টসের চারটি নিয়ন্ত্রকের কথা বলেন, পরবর্তী ক্ষেত্রে 1958 সালে জেনি এর সঙ্গে আরেকটা নিয়ন্ত্রক যোগ করেন, অ্যাড করেন, সেটা টোপোগ্রাফি ও রিল। তো যাই হোক, মৃত্তিকা সৃষ্টির এই যে পাঁচটা নিয়ন্ত্রকের কথা আমরা জানলাম, এই পাঁচটা নিয়ন্ত্রক গুলোর মধ্যে কিছু রয়েছে অ্যাক্টিভ ফ্যাক্টর, কিছু রয়েছে প্যাসিভ ফ্যাক্টর। তাহলে অ্যাক্টিভ ফ্যাক্টর এবং প্যাসিভ ফ্যাক্টর এইভাবে মৃত্তিকা সৃষ্টির কন্ট্রোলিং ফ্যাক্টরস গুলোকে ভাগ করেছেন জে এস জফি। এনার নামটা আমাদের মনে রাখতে হবে, 1965 সালে জফি কিন্তু ভাগ করেছেন এই অ্যাক্টিভ এবং প্যাসিভ, এই যে দুটো, এই যে এই পাঁচটা নিয়ন্ত্রককে দুটো শ্রেণীতে ভাগ করেছেন জে এস জফি। তো সেক্ষেত্রে তিনি সক্রিয় নিয়ন্ত্রক বা অ্যাক্টিভ ফ্যাক্টরস হিসেবে তিনি তুলে ধরেছেন, একটা হচ্ছে তোমার ক্লাইমেট অর্থাৎ জলবায়ু, এবং একটা হচ্ছে অর্গানিজম অর্থাৎ জীবজগৎ। এই দুটোকে তিনি অ্যাক্টিভ ফ্যাক্টর বলেছেন। এবং মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে যে প্যাসিভ ফ্যাক্টর গুলো রয়েছে সেগুলোর মধ্যে তিনি বলেছেন টোপোগ্রাফি বা ভূপ্রকৃতির কথা, সেগুলোর মধ্যে তিনি বলেছেন প্যারেন্ট মেটেরিয়াল বাদিশিলার কথা, সেগুলোর মধ্যে তিনি বলেছেন টাইম অর্থাৎ সময়ের কথা। এই তিনটে বিষয়ের কথা বলেছেন। তাহলে 5 ফ্যাক্টরস আমরা কি দেখলাম? ক্লাইমেট, অর্গানিজম, রিলিফ, প্যারেন্ট। 5 ফ্যাক্টরস দ্যাট এফেক্ট সয়েল ফরমেশন, ক্লাইমেট, অর্গানিজম। এই দুটো হচ্ছে দিস টু টাইপস আর অ্যাক্টিভ ফ্যাক্টর, রিলিফ যেটা রয়েছে এটা হচ্ছে প্যাসিভ ফ্যাক্টর। আমরা চলে যাব, প্রথমে আমরা আলোচনা করব ক্লাইমেট। ক্লাইমেটের তিনটে বিষয় মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করে থাকে। ক্লাইমেটের হচ্ছে বৃষ্টিপাত, উষ্ণতা এবং আরেকটা হচ্ছে তোমার বায়ু প্রবাহ, তিনটে বিষয় মূলত নিয়ন্ত্রণ করে থাকে। বৃষ্টিপাতের ক্ষেত্রে যদি আমরা দেখি, বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয়ে যায় আবহবিকার বেশি হবে, বৃষ্টিপাত দ্রুত হলে আর বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে শিলাচূর্ণ বিচূর্ণ দ্রুত হবে, বিয়োজিত হবে। তো মৃত্তিকা সৃষ্টির বিভিন্ন বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। মৃত্তিকা যদি বৃষ্টিপাত বেশি হয়, ধৌত প্রক্রিয়া বেশি হবে, মৃত্তিকার উপর থেকে বিভিন্ন ক্ষারীয় অক্সাইড গুলো সেটা নিচের দিকে চলে যাবে, মাটি আম্লিক হয়ে যাবে বেশি। এই এগুলো দেখা যাবে, বৃষ্টিপাত বেশি হলে কোনো একটা জায়গায় গাছপালা বেশি জন্মাবে, এর ফলে মাটিতে জৈব পদার্থের ভাগটা বেশি থাকবে, এই বিষয়গুলো লক্ষ্য করা যায়। তো এবারে তারপরে যদি দেখি টেম্পারেচার, টেম্পারেচারটা গুরুত্বপূর্ণ জানি। আবহবিকারটা কিন্তু সেখানে বেশি হয়, সেখানে তাপমাত্রা বেশি, বৃষ্টিপাত সেখানে বেশি হবে। মৃত্তিকা বিজ্ঞানী ভ্যানটপ, ভ্যানটপ একটা হচ্ছে 10 ডিগ্রি তাপমাত্রা যদি বাড়ে তাহলে মৃত্তিকায় বা রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিঅ্যাকশন, সেটার যে হার সেটা কিন্তু দ্বিগুণ বা 3 গুণ বাড়তে থাকবে। আমরা বলতে পারি ভ্যানটপের যে সূত্র সেই অনুযায়ী প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বাড়ে তাহলে মাটির যে রাসায়নিক বিক্রিয়া সেটার হার কিন্তু 2 গুণ বা 3 গুণ হতে পারে। এই ভ্যানটপ 1884 সালে কিন্তু তার এই সূত্রটা তিনি দিয়েছেন। তো যাই হোক, যত তাপমাত্রা বাড়বে তত কিন্তু দেখা যাবে জৈব পদার্থ সেটা বিশ্লিষ্ট হয়ে হিউমাসে পরিণত হতে সক্ষম হবে, কিন্তু মাটিতে নাইট্রোজেনের পরিমাণটাও কিন্তু আস্তে আস্তে বাড়বে। তো এই বিষয়গুলো রয়েছে। এছাড়া রয়েছে উইন্ড, অর্থাৎ রেইনফল টেম্পারেচারের পাশাপাশি উইন্ড অর্থাৎ বায়ু প্রবাহ, এটার একটা ভূমিকা রয়েছে। কারণ বায়ু প্রবাহের মাধ্যমে দেখা যায় বিস্তীর্ণ মরুভূমি থেকে বালির এসে উড়ে গিয়ে পার্শ্ববর্তী কোনো সমভূমি এলাকায় সঞ্চিত হয়ে সেখানে লোয়েস্ট সমভূমি সৃষ্টি করতে পারে। যেমন আমরা এক্সাম্পল দেখি যে মধ্য এশিয়ার যে গোবি মরুভূমি রয়েছে সেখান থেকে বালুর কার এসে উড়ে গিয়ে চীনের হুয়াংহো যে অববাহিকা রয়েছে, নদী উপত্যকা রয়েছে, সেখানে সঞ্চিত হয়ে নদীর পাশে সঞ্চিত হয়ে সেখানে কিন্তু লোয়েস্ট মৃত্তিকা সৃষ্টি করেছে, এটা আমরা দেখতে পাই। এবারে আমরা পরবর্তী যে লাইফ অর্গানিজম অর্থাৎ জীবন্ত যে সমস্ত জীব জগৎ গুলো রয়েছে সেগুলো একটা মাটির একটা উদ্ভিদ জগৎ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এই মৃত্তিকা সৃষ্টি এবং প্রায় মাধ্যমে দেখা যায় মাটির জৈব পদার্থ এটা কিন্তু নিয়ন্ত্রিত হয়। মাটি সৃষ্টির ক্ষেত্রে উদ্ভিদের একটা কিন্তু সক্রিয় ভূমিকা থাকে, কারণ উদ্ভিদ মরু অঞ্চলে উদ্ভিদ নেই বলে সেখানে কিন্তু মাটিটা। হ্যাঁ বলো। কাটা কাটা আসছে, ছবি চলে আসছে স্ক্রিনে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিনে ছবি আসছে।
আর কথাটা স্যার একটু কাটা কাটা শোনাচ্ছে আজকে ওয়েদারের জন্য। আচ্ছা, এখন কিরকম অবস্থা দেখো তো, শুনতে পাচ্ছ? স্যার এবার হ্যাঁ ঠিক স্যার, আছে, ঠিক আছে। আচ্ছা এবার আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে তাহলে। ওকে ওকে ওকে। তো লাইভ অর্গানিজমের মধ্যে প্লান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম দুটোরই কিন্তু ভূমিকা রয়েছে, কারণ মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে উদ্ভিদ, তোমার উদ্ভিদের মাধ্যমেই তো তোমার ওই মৃত্তিকার যে রেগলিত, উদ্ভিদ আবহবিকারের মাধ্যমে মাটির যে শিকড়ের মাধ্যমে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমে রেগলিত সৃষ্টিতে সাহায্য করে। আবার উদ্ভিদের যখন মৃত্যু ঘটে তখন কিন্তু দেখা যায় যে মাটির সঙ্গে মিশে যায় এবং তার থেকে জৈব অ্যাসিড গুলো তৈরি হয়, জৈব পদার্থ গুলো হিউমাসে পরিণত হয় পরবর্তী ক্ষেত্রে। তারপরে মাটির পাতায় ধরো বিভিন্ন যে উপাদানগুলো থাকে সেই অনুযায়ী মাটি অম্লধর্মী, তারপরে যেমন পাইন বনভূমিতে অম্লধর্মী একটা পর্জল মৃত্তিকা সৃষ্টি হয়। এখানকার পাইন গাছ থেকে যে আম্লিক অ্যাসিড গুলো পচে, যে আম্লিক অ্যাসিড গুলো উৎপন্ন হয়, অম্লধর্মী মৃত্তিকা সৃষ্টি হয় তার ফলে। এরকম বিষয়গুলো রয়েছে। জৈব পদার্থ যদি বেশি থাকে সেখানে মাটির জল ধারণ ক্ষমতা অবশ্যই বেশি হবে। মৃত্তিকাটা জৈব পদার্থ যত বেশি থাকবে মাটির রং তত বেশি কালো হবে। এই বিষয়গুলো রয়েছে। অ্যানিম্যাল কিংডম, প্রাণী জগতের একটা প্রভাব রয়েছে, এবং কিছু প্রাণী রয়েছে যেমন মাটি খুঁড়ে যারা গর্ত করে বসবাস করে, পিঁপড়ে, হুই, কেঁচো, ইঁদুর, প্রেডি, কুকুর, এই সমস্ত মৃৎবেদী প্রাণীগুলো শিলাস্তরের যান্ত্রিক আবহবিকার ঘটাতে সাহায্য করে। আবার তাদের মৃত্যুর পর তাদের যে দেহাবশেষ সেটাও কিন্তু মাটির সঙ্গে যুক্ত হয়ে যায়। আবার কেঁচোর মল দ্বারা যেমন মাটি নাইট্রোজেন সমৃদ্ধ হয়, নাইট্রোজেনের পাশাপাশি ক্যালসিয়াম এর পরিমাণটাও বাড়তে থাকে। এই বিষয়গুলো রয়েছে। এবারে আমরা আলোচনা করব টোপোগ্রাফি, অর্থাৎ ভূপ্রকৃতি কিভাবে নিয়ন্ত্রণ করে থাকে। তো ভূপ্রকৃতির মধ্যে কতগুলো বিষয় রয়েছে। স্লোপ অর্থাৎ ভূমির যে ঢাল সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। যেমন ধরো তোমার ভূমির ঢাল যদি বেশি হয়ে যায় তাহলে দেখা যাবে যে আবহবিকার ক্ষয়ভবনের ফলে মাটির উপরের স্তর যে পদার্থগুলো নিচের দিকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। তো সেক্ষেত্রে মাটির যে গভীরতা সেটা কিন্তু খুব বেশি হবে না। যেমন পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে নবীন অপরিণত মৃত্তিকা দেখা যায় এবং তার সঙ্গে বিভিন্ন পাথর নুড়ি শিলাখণ্ড যুক্ত থাকে, যেটাকে আমরা তোমার স্কেলেটাল সয়েল বা কঙ্কালসার মৃত্তিকা বলে থাকি। তো এছাড়া তোমার ঢাল যে অনুস্রাবণ প্রক্রিয়াটা ঠিকঠাক হয় না, সারফেস রান অফটা বেশি হয়ে যায়, এক্ষেত্রে মাটিটা উদ্ভিদ বিহীন হয়ে পড়ে, মাটির ক্ষয়কাজটাও বেশি হয়। তো যাই হোক, পার্বত্য অঞ্চলে এই যে উচ্চতার পরিবর্তনের জন্য উঁচু থেকে নিচু জায়গার মধ্যে বিভিন্ন ধরনের মানে মাটির মানে ভূমির উচ্চতা অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন সয়েল প্রোফাইলের সঙ্গে মাটির ভূমি ঢালের একটা পার্থক্য লক্ষ্য করা যায়। তো তার এই যে মানে ভূমি ঢালের সঙ্গে মাটির যে একটা সম্পর্ক সেটাকে বলা হচ্ছে সয়েল ক্যাটেনা। তারপরে রয়েছে প্যারেন্ট ম্যাটেরিয়াল হচ্ছে তোমার আদিশিলার একটা ভূমিকা রয়েছে। কারণ আদিশিলা বা জনকশিলা যেরকম হবে সেই টাইপের, কারণ আদিশিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়েই তো প্রথমে রেগলিত পরে মৃত্তিকা সৃষ্টি হয়। আদিশিলার যে গুণাগুণ থাকবে সেটা পরবর্তী ক্ষেত্রে সেই আদিশিলা থেকে যে মৃত্তিকা সৃষ্টি হবে তারও কিন্তু সেই গুণাগুণ লক্ষ্য করা যাবে। যেমন ধরো কোনো অম্লধর্মী মৃত্তিকা যেমন গ্রানাইট, নিস, এরকম যদি কোনো আম্লিক শিলা থেকে যদি মৃত্তিকা সৃষ্টি হয়, আম্লিক শিলা থেকে যে মৃত্তিকাগুলো সৃষ্টি হবে সেই শিলাটাও কিন্তু তোমার আম্লিক টাইপের হবে। আবার ক্ষারধর্মী যেমন ব্যাসল্ট, ডলোরাইট, এগুলো ক্ষারধর্মী শিলা, এইগুলো থেকে যে মৃত্তিকাগুলো সৃষ্টি হবে সেটা কিন্তু ক্ষারধর্মী মাটি হবে। তো যে আরেকটা যে ধর্ম রয়েছে সেটা হচ্ছে টাইমের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমার টাইম যদি দীর্ঘ টাইম পায় তাহলে মাটির স্তরগুলো ঠিকঠাক গঠন হবে, মাটির গভীরতা বাড়বে, মাটি আদর্শ পরিলেখের মর্যাদা পাবে। আর টাইম যদি ঠিকঠাক না পায়, অল্প সময়ে যে মাটিগুলো হবে সেগুলো স্তরগুলো হোরাইজন গুলো ঠিকঠাক গড়ে উঠবে না। এই যে বিষয়গুলো রয়েছে। যাই হোক, পরের টপিকে চলে যাচ্ছি। দেখো, পরের টপিকে আমরা আলোচনা করব প্রসেসেস অফ জেনেসিস, অর্থাৎ মৃত্তিকা সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াগুলো। আচ্ছা, আরেকবার একটু বলো তো তোমরা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, একটু বলবে তো? স্যার শুনতে পাচ্ছি, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তাহলে শুনতে থাকো। ওকে ওকে। এবার দেখো, প্রসেসেস অফ সয়েল জেনেসিস, অর্থাৎ মৃত্তিকা সৃষ্টির উৎপত্তির যে প্রক্রিয়াগুলো রয়েছে। তো মেইনলি আমরা আবহবিকারের মাধ্যমে কিন্তু মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক প্রক্রিয়া বললে আবহবিকারের নামটাই আসে, কারণ শিলা চূর্ণ বিচ্ছিন্ন না হলে তো মাটি তৈরি হবে না। শিলা চূর্ণ বিচ্ছিন্ন হবে, তারপরেই তো পরবর্তী ক্ষেত্রে ওর সঙ্গে জৈব পদার্থ খনিজ পদার্থ অ্যাড হয়ে তারপরেই তো মাটিটা
সৃষ্টির যে প্রক্রিয়াটা রয়েছে, মাটি সৃষ্টির যে প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়াগুলো এখানে দেখো বিষয়টা ভালো করে বর্ণনা করা হয়েছে। আবহবিকার একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া, আবহবিকারের মাধ্যমে শিলা চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে এবং চূর্ণ বিচ্ছিন্ন শিলা যখন আদি শিলার উপর পড়ে থাকছে সেটাকে আমরা রেগোলিথ বলছি এবং পরে ধরো বিভিন্ন জৈব পদার্থ, মৃত উদ্ভিদ, প্রাণীর দেহাবশেষ গুলো তোমার এগুলো থেকে রেগুলিত তৈরি হচ্ছে এবং রেগুলিতের সঙ্গে কিন্তু বিভিন্ন বিষয়গুলো সংযোজন হচ্ছে, যেমন জৈব পদার্থ, মৃত জীবদেহগুলো বিয়োজিত হয়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। এভাবেই কিন্তু দেখা যাচ্ছে জৈব পদার্থের একটা সংযোজন ঘটছে মাটির মধ্যে। তো এইভাবেই কিন্তু কালক্রমে একটা মাটির যে প্রক্রিয়াগুলো রয়েছে, মাটি সৃষ্টির যে প্রক্রিয়াগুলোর মধ্যে প্রথমে আমরা যেটা দেখি যে আবহবিকারের মাধ্যমে চূর্ণ বিচ্ছিন্ন হয় এবং পরবর্তী ক্ষেত্রে আবহবিকারের সাথে বিভিন্ন জৈব পদার্থ অ্যাড হয়, বিভিন্ন কিছু সংযোজন ঘটে, বিয়োজন ঘটে, আরো বিভিন্ন প্রক্রিয়াগুলো রয়েছে। মাটি সৃষ্টির ক্ষেত্রে দেখো আদি শিলা তো নিচের দিকে রয়েছে, ইলুভিয়েশন প্রসেস হচ্ছে বি প্রোফাইলে, তারপরে প্রোফাইলের যে বিভিন্ন হরাইজন গুলো রয়েছে, বি হরাইজনে ইলুভিয়েশন হচ্ছে, এই হরাইজনে হচ্ছে তোমার ইলুভিয়েশন হচ্ছে, এটা থেকে এগুলো বিস্তারিত পরে আলোচনা করছি। দেখো এবারে প্রসেস অফ সয়েল জেনেসিস, মাটি সৃষ্টির যে প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়াগুলোকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করি। প্রসঙ্গত উল্লেখ্য সাইমনসন বলে একজন মৃত্তিকা বিজ্ঞানী রয়েছেন, তিনি 1989 সালে তিনি কিন্তু মূলত ভাগ করেছেন, এই দুটো ভাগে তিনি ভাগ। আচ্ছা, সাইমনসন ভাগে ভাগ করেছেন মৃত্তিকা সৃষ্টির প্রসেস গুলোকে, একটা হচ্ছে প্রাইমারি প্রসেস এবং একটা হচ্ছে স্পেসিফিক প্রসেস। প্রাইমারি প্রসেস বলতে যেটা মূলত পৃথিবীর সমস্ত জায়গায় এই প্রক্রিয়াগুলো চলে, কিন্তু স্পেসিফিক প্রসেস গুলো নির্দিষ্ট পার্টিকুলার ক্লাইমেটিক রিজনে কিন্তু মূলত ঘটে থাকে। তো প্রাইমারি প্রসেস গুলোর মধ্যে কি কি রয়েছে দেখো, সাইমনসন এই দুটো ভাগে ভাগ করেছে, প্রাইমারি স্পেসিফিক। প্রাইমারি প্রসেস গুলোর মধ্যে দেখো কি রয়েছে, অ্যাডিশন অর্থাৎ সংযোজন কি কি ঘটে, প্রথমে যে রেগোলিথটা তৈরি হয়, এই রেগোলিথের সঙ্গে তোমার সৌরশক্তি, জল, অক্সিজেন, খনিজ পদার্থ, জৈব পদার্থ, এগুলোর কিন্তু একটা অ্যাডিশন বা সংযোজন ঘটে। তারপরে লস বা অপসারণ বলতে তোমার সংযোজনের ফলে বাষ্পীভবনের ফলে মাটি থেকে যে জলটা সেটা বাষ্পীভূত হয়ে যায়, আবার মাটির উপর যে জৈব পদার্থগুলো থাকে সেটা জারণ ক্রিয়ার মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে যে অক্সিজেন সৃষ্টি হয় সেটাও কিন্তু বাতাসে মিশে যায়, এটা হচ্ছে লস বলতে পারি। আর তারপরে যেটা রয়েছে ট্রান্সপোর্টেশন বলতে রূপান্তরীকরণ, এটাকে রূপান্তরীকরণ প্রক্রিয়া বলা হয়, অর্থাৎ অপসারণ এবং বর্জন। তোমার অপসারণ বা বর্জন বা লস, এই প্রক্রিয়াটার পরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ট্রান্সপোর্টেশন প্রসেসের মধ্যে বা দুটো ভাগ রয়েছে, হিউমিফিকেশন অর্থাৎ হিউমাসে পরিণতকরণ, আর একটা হচ্ছে মিনারেলাইজেশন অর্থাৎ খনিজকরণ। হিউমিফিকেশন আর খনিজকরণ দুটো প্রক্রিয়া রয়েছে। হিউমিফিকেশন কাকে বলে, সাধারণত মাটির উপর উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ গুলো, ঝরা পাতা, তারপরে ফুল ফল, এই সমস্ত কাঁচা জৈব পদার্থ গুলো, এগুলো ধীরে ধীরে মাটির মধ্যে যে সমস্ত জীবাণুগুলো থাকে তারা এগুলোকে বিয়োজিত করে, ধীরে ধীরে কালো রঙের একটা পদার্থ তৈরি করে, যেটাকে আমরা হিউমাস বলে থাকি। তো এই হিউমাস সৃষ্টির যে প্রক্রিয়া, এটাকেই বলা হচ্ছে হিউমিফিকেশন। পরবর্তী ক্ষেত্রে যে হিউমাস গঠন হচ্ছে, হিউমাসের মধ্যে থেকে কিন্তু যে বিভিন্ন খনিজগুলো রয়েছে, এই খনিজগুলো পরবর্তী ক্ষেত্রে হিউমাস থেকে বিশ্লিষ্ট হয়ে খনিজগুলো আবার তোমার রূপান্তরিত হয়ে আবার মৃত্তিকায় ফিরে আসে। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে তোমার ট্রান্সলোকেশন বা এটাকে বলা হচ্ছে তোমার মিনারেলাইজেশন অর্থাৎ খনিজকরণ। অর্থাৎ হিউমিফিকেশনের পরবর্তী যে প্রক্রিয়া বা হিউমিফিকেশনের বিপরীত যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে মিনারেলাইজেশন অর্থাৎ খনিজকরণ। তারপরে যেটা রয়েছে দেখো ট্রান্সলোকেশন অর্থাৎ স্থানান্তরীকরণের মধ্যে দুটো প্রক্রিয়া রয়েছে। একটা হচ্ছে দেখো এলুভিয়েশনটা হচ্ছে মাটির উপরের থেকে, মানে এ স্তর থেকে বিভিন্ন যে খনিজ উপাদানগুলো সেটা আস্তে আস্তে নিচের দিকে চলে যায়, বি স্তরে গিয়ে আস্তে আস্তে জমা হয়। তো এই স্তর থেকে যে ব্যাপারটা চলে যায় দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে এ স্তরকে, তাই এলুভিয়ের স্তর বা এলুভিয়েটেড স্তর বা এলুভিয়েটেড হরাইজন এই হিসাবে তুলে ধরা হয়। আর বি স্তরে জমা হওয়ার যে প্রক্রিয়াটা, সঞ্চয় যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হচ্ছে তোমার ইলুভিয়েশন। এটা বি স্তর এই কারণে খনিজ সমৃদ্ধ হয়, আর এ স্তর খনিজ শূন্য হয়ে যায়, আর ইলুভিয়েশনের কারণে বি স্তরটা খনিজ সমৃদ্ধ হয়ে যায়। তো যাই হোক, মৃত্তিকার সৃষ্টি যে প্রাইমারি প্রসেস, এই প্রাইমারি প্রসেস গুলোর মধ্যে
ট্রান্সপোর্টেশন, ট্রান্সফরমেশন এবং একটা হচ্ছে ট্রান্সলোকেশন। অর্থাৎ তোমার রূপান্তরীকরণ আর হচ্ছে তোমার রূপান্তরীকরণ আর একটা হচ্ছে ট্রান্সলোকেশন বা স্থানান্তরীকরণ। এই দুটো প্রক্রিয়াকে আবার একসাথে তোমার ফান্ডামেন্টাল প্রসেস বলা হয় বা মৌলিক প্রক্রিয়া বলা হয়, মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া। অর্থাৎ রূপান্তরীকরণ এবং স্থানান্তরীকরণ এই দুটো প্রক্রিয়াকে একত্রে মৌলিক প্রক্রিয়া বলা হয়। প্রাইমারি প্রক্রিয়ার মধ্যে 4টে ভাগ রয়েছে, এই দুটোর মধ্যে। এবার স্পেসিফিক প্রসেস বলতে যে বিভিন্ন মানে বিশেষ বিশেষ জলবায়ু অঞ্চলে যে প্রক্রিয়াগুলো কাজ করে। তো প্রথমত আমরা মৃত্তিকা গঠনের ক্ষেত্রে যে বিশেষ প্রক্রিয়াগুলো আলোচনা করব, প্রথমত আমরা দেখতে পাচ্ছি ল্যাটেরাইজেশন। তো ল্যাটেরাইজেশন মানে হচ্ছে তোমার ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া ক্রান্তীয় আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বলা যেতে পারে। ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টির একটা প্রক্রিয়া। এক্ষেত্রে তোমার মৃত্তিকার উপরের স্তরে কিছুটা নিচের লোহা অ্যালুমিনিয়াম জারিত হয়ে সেসকো অক্সাইড রূপে থাকে, তাই এই মৃত্তিকার রংটা কিন্তু কঠিন লাল বর্ণের হয়ে যায়। আর আরেকটা বিষয় এখানে ডিউরি ক্রাস্ট বলে, ল্যাটেরাইজেশনের মধ্যে ডিউরি ক্রাস্ট বলে একটা বিষয় রয়েছে, এটাও জানতে হবে। এটা তোমার কি হয় যে সেসকো অক্সাইড যেটা রয়েছে, সেসকো অক্সাইডটা তোমার বর্ষাকালে যখন তোমার নরম থাকে, কিন্তু গ্রীষ্মকালে কি হয় তোমার জলস্তরটা, ভৌমজের জলস্তরটা, গ্রাউন্ড ওয়াটার লেভেলটা ধীরে ধীরে নিচের দিকে নেমে যায় এবং উপরে যে সেসকো অক্সাইডটা থাকে এতটাই শক্ত হয়ে যায় যে উপরিভাগটা দেখলে মনে হবে ইটের মতো একটা শক্ত স্তর। তো এটাকে কিন্তু ডিউরি ক্রাস্ট বলা হয়। তো এই ডিউরি ক্রাস্টটা তারপরে যেটা রয়েছে পর্জলাইজেশন প্রক্রিয়া, এটা হচ্ছে পর্জল মাটি সৃষ্টির প্রক্রিয়া। শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে যেখানে তোমার ব্যাপক তুষারপাত হয় কিন্তু অল্প পাত হয়, সেই অঞ্চলে কিন্তু পর্জলেশন প্রক্রিয়াটা বেশি মাত্রায় হয়। এখানে দ্বৈত প্রক্রিয়ার মাধ্যমে, অনুস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ক্ষারীয় অক্সাইড গুলো নিচের দিকে চলে যায়, উপর স্তরটা আম্লিক হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে বলা যেতে পারে। এছাড়া বলা যেতে পারে তোমার মাটির উপর স্তরে তোমার এই পর্জলেশন প্রক্রিয়ার ফলে তোমার লোহা অ্যালুমিনিয়াম এগুলো উপরের দিকে থেকে একটা শক্ত বনের একটা স্তর গঠন করে, যেটাকে আমরা হার্ড প্যান বলে থাকি। তাহলে হার্ড প্যান কিন্তু পর্জলেশন প্রক্রিয়া রিলেটেড থাকে। আর ল্যাটেরাইজেশন প্রক্রিয়া রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, ডিউরি ক্রাস্ট, তারপরে এই বিষয়গুলো রয়েছে, ডিউরি ক্রাস্ট বিষয়টা কিন্তু তোমার এই ল্যাটেরাইজেশন রিলেটেড রয়েছে, আর হার্ড প্যান বিষয়টা কিন্তু পর্জলাইজেশন বিষয়টা রিলেটেড। তারপরে যেটা রয়েছে দেখো ক্যালসিফিকেশন। ক্যালসিফিকেশন ব্যাপারটা কি? ক্যালসিফিকেশন মানে হচ্ছে তোমার ক্যালসিফিকেশন হচ্ছে তোমার ক্ষারীয়করণ, যে প্রক্রিয়ায় মাটির উপর স্তরে থেকে চুন জাতীয় যে পদার্থগুলো সেটা আস্তে আস্তে সঞ্চিত উপরের স্তরে, সেটাকে আমরা কিন্তু ক্যালসিফিকেশন বলতে পারি। যে ক্ষারীয় অক্সাইড গুলো উপরের দিকে থাকে, যেখানে কম বৃষ্টিপাত হয়, যেমন মরুভূমি অঞ্চল, বৃষ্টিপাত যত বেশি হবে তত মাটি আম্লিক হবে, আর বৃষ্টিপাত কম হয়ে গেলে ক্ষারীয় অক্সাইড গুলো উপরের দিকে থেকে যায়। বা কোনো কারণে দেখা যায় যে কৈশিক প্রক্রিয়ার মাধ্যমে উপরের দিকে বিভিন্ন ক্ষারীয় অক্সাইড গুলো চলে আসে। তো এই বিষয়গুলোকে তোমার এই যে ক্ষারীয় মৃত্তিকাগুলো সৃষ্টি হয়, তো এই মৃত্তিকাগুলোকে পেডোক্যাল বলা হয়। ক্যাল মানে এখানে ক্যালসিয়াম সমৃদ্ধ বলে এখানে পেডোক্যাল আখ্যা দেওয়া হয়েছে। বিভিন্ন পেডোক্যাল মৃত্তিকাগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। তারপরে রয়েছে স্যালিনাইজেশন, যেটা লবণাক্ত মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া। লবণাক্ত মৃত্তিকাগুলোকে সোলাঞ্চাক মৃত্তিকা বলা হয়। বিভিন্ন লবণাক্ত মৃত্তিকাটা মূলত বিভিন্ন লবণের বিভিন্ন অক্সাইড গুলো উপরের দিকে পড়ে থাকে, সাদা রঙের ক্ষারগুলো পড়ে থাকে, এইভাবে লবণ সমৃদ্ধ একটা মৃত্তিকা সৃষ্টি হয়। এটাকে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যালকালাইজেশন। অ্যালকালাইজেশন যে প্রক্রিয়াটা রয়েছে, আচ্ছা অ্যালকালাইজেশন প্রক্রিয়াটাকে ক্ষারীয়করণ বলা হয়। অ্যালকালাইজেশন প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে মাটির ক্লে কমপ্লেক্স গুলো, কাদা কণাগুলো, সেটা এইগুলোর মধ্যে সোডিয়াম আয়নটা যদি বেশি হয়ে যায় তাহলে মাটিটা খুবই ক্ষারধর্মী হয়ে যায়, তখন সেটাকে আমরা অ্যালকালাইজেশন প্রক্রিয়া বলতে পারি। এখানে বিভিন্ন ক্ষারীয় উপাদানগুলোর মধ্যে সোডিয়ামটা বেশি মাত্রায় হয়ে যায়, তীব্র ক্ষারধর্মী হয়ে যায় মাটিটা, তার জন্য এটাকে আমরা কিন্তু অ্যালকালাইজেশন বলতে পারি। তো যাই হোক, অ্যালকালাইজেশন প্রক্রিয়াটা আলোচনা করলাম। এবারে এই প্রক্রিয়াগুলো আলোচনা হলো মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলো। এবারে আমরা সয়েল প্রোফাইলটায় চলে যাব। পরিলেখ, মৃত্তিকার পরিলেখ সংক্রান্ত আলোচনা করব। দেখো এখানে অনেক বিষয়গুলো বোঝার আছে, ভালো করে বুঝে নেবে তোমরা। মৃত্তিকার ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে আমরা রেগোলিথ ব্যাপারটা বলেছি। রেগোলিথ কথাটা প্রথম ব্যবহার করেছেন, কতগুলো ইনফরমেশন রয়েছে, এগুলো এমসিকিউতে কাজে লাগবে। রেগোলিথ কথাটা প্রথম ব্যবহার করেছিলেন 1897 সালে বিজ্ঞানী জোয়ান মেরিল।
জর্জ পি মেরিল তিনি প্রথম রেগোলিথ শব্দটা ব্যবহার করেছেন, এবং রেগোলিথ কথাটা গ্রিক হচ্ছে ব্ল্যাঙ্কেট কভারিং, অর্থাৎ কম্বলের আস্তরণকে ঘিরে রাখা, বা লিথোস, লিথ শব্দ হচ্ছে লিথোস থেকে অর্থ রক। তো রেগোলিথের সৃষ্টি কিভাবে হয়, ওই আবহবিকার এবং ক্ষয়ীভবন এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে রেগোলিথ সৃষ্টি। তো যাই হোক, মাটির ক্ষেত্রে তোমার টপ সয়েল কি হয়, মাটির বেড রকটা থাকে, রেগোলিথটা তৈরি হয় এবং রেগোলিথের উপরের দিকে কিন্তু তোমার জৈব পদার্থ, খনিজ পদার্থ সৃষ্টি করে। তো সয়েল প্রোফাইলের ক্ষেত্রে যদি আমরা দেখি, সয়েল প্রোফাইলের মধ্যে কতগুলো হরাইজন থাকে। সয়েল প্রোফাইল কাকে বলে, মাটির যে উলম্ব হরাইজন বা স্তরের সমষ্টি, এটাকেই বলা হচ্ছে মূলত সয়েল প্রোফাইল। সয়েল প্রোফাইল সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন যে মৃত্তিকা বিজ্ঞানী, তিনি হলেন ভিবি ডকুসেভ। তিনি হলেন রুশ বিজ্ঞানী, রাশিয়ান বিজ্ঞানী। তাকে মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয়। ওনার পুরো নাম হচ্ছে ভ্যাসিলিভিক ডকুচেভ, ভিবি ডকুচেভ সংক্ষেপে বলা হয়। তো মৃত্তিকার যে প্রস্তুতচ্ছেদটা কিসের ভিত্তিতে হয়, ফ্যাক্টরস এবং প্রসেস। আগে ফ্যাক্টরস আলোচনা করলাম, প্রসেস আলোচনা করলাম, এই দুটোর উপর ডিপেন্ড করেই কিন্তু মৃত্তিকার প্রোফাইলটা তৈরি হয়। তো পরিলেখ বা প্রোফাইল ডেভেলপমেন্টের ক্ষেত্রে রেগোলিথ যে ব্যাপারটা তৈরি হয়, সেটা ওয়েদারিং এর ফলে, ওয়েদারিং মাস্ট, তার জন্যই তৈরি হয় রেগোলিথ। অর্গানিক ম্যাটার যেটা হিউমাসে পরিণত হয় পরবর্তী ক্ষেত্রে, এবং রেইনফল একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, রেইনফলের কারণে এলিভিয়েশন প্রক্রিয়াটা নির্ভর করে। প্রোফাইল গঠনের মাধ্যমে মাটির সৃষ্টি হয়। ডকুচেভ 4টে হরাইজনের কথা উল্লেখ করেছেন। এ স্তর যেটা তিনি বলেছেন সমৃদ্ধ স্তর, আবহবিকরগ্রস্ত স্তর যেটা সি স্তর, এবং রক বেডস যেটা ডি স্তর। তিনি বলেছেন 4টি স্তরের কথা ডকুচেভ বলেছেন। এবং পরিলেখের গভীরতা যদি আমরা দেখি, তাহলে কয়েক সেন্টিমিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে। সাধারণত ইম্যাচুয়ার সয়েল বা অপরিণত মৃত্তিকার ক্ষেত্রে দেখা যায় যে গভীরতা কম থাকে, এবং ম্যাচুয়ার সয়েল বা পরিণত মৃত্তিকার ক্ষেত্রে দেখা যায় গভীরতা অনেকটাই বেশি থাকে। তো এই যে সয়েল প্রোফাইল, এটাকে আমরা একমাত্রিক স্থানগত অবস্থা বলতে পারি, মাটির একমাত্রিক স্থানগত অবস্থা। কিন্তু সয়েল প্রোফাইলের মধ্যে এক একটা যে হরাইজন থাকে, সেই হরাইজন গুলো কিন্তু 3 ডাইমেনশনাল বা 3D বলতে পারি। তো সয়েল প্রোফাইলের মধ্যে বেডরক্স থাকে, বেডরক্স প্যারেন্ট ম্যাটেরিয়াল বিষয়টা থাকে, তারপরে হিউমাস, অর্গানিক ম্যাটার গুলো উপরের দিকে থাকে। তো যাই হোক, এই যে টপ সয়েল সাবসয়েল বিষয়টা বললাম, এটা একটু বলে দিই তোমাদের, টপ সয়েল সাবসয়েল ব্যাপারটা কি। টপ সয়েলটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগের মাটি, গাছের শিকড়ের বৃদ্ধি এবং বীজের অঙ্কুরোদ্গমের প্রধান যে মাটি যেটা দরকার হয়, উদ্ভিদের খনিজ মৌলগুলো যে জায়গাটার মধ্যে পাওয়া যায়, মাটির উপর স্তর বলা যেতে পারে, এটাকেই মূলত টপ সয়েল বলা হয়। এটা ভূপৃষ্ঠ থেকে মাত্র কয়েক মানে ইঞ্চি বা 1 ফুট মতো গভীরতা পর্যন্ত থাকে টপ সয়েলটা। বিশেষ করে জমিতে যখন চাষ করা হয়, যে অবধি মোটামুটি চাষ করা হয় বা ট্রাক্টর বা লাঙলের ফলায় যে অবধি মাটির গভীরতা প্রবেশ করে, সেটাকে আমরা কিন্তু সেই কর্ষণ করা মাটিটাই কিন্তু টপ সয়েলের মাটি বলতে পারি। আর তার নিচে যেটা থাকে সেটা হচ্ছে তোমার সাবসয়েল অর্থাৎ মাটির নিচের স্তরের মাটি। তো এটাকে আমরা দেখতে পাই না, মাটির উপরে তো থাকে না, তবে এইটার উপর কিন্তু তোমার কৃষিকাজ নির্ভরশীল, অর্থাৎ নিচের ব্যাপারটা কেমন হবে তার উপরই তো উপরের বৈশিষ্ট্যগুলো নির্ভর করছে। তো তার জন্য কিন্তু সাবসয়েলের মাটিটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো পরে আলোচনা করছি, টপ সয়েল সাবসয়েল বিষয়গুলো। তো আইডিয়াল সয়েল প্রোফাইল কোথায় দেখা যায়, একমাত্র আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত সরলবর্গীয় অরণ্য অঞ্চলে যে পর্জল মাটি, আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত সরলবর্গীয় বৃক্ষের যে বনভূমি রয়েছে, সেই অঞ্চলের যে পর্জল মাটি, সেখানে কিন্তু আইডিয়াল সয়েল প্রোফাইল দেখা যায়। আইডিয়াল সয়েল প্রোফাইলের ক্ষেত্রে যে হরাইজন গুলো দেখা যায়, দেখো প্রথমত অর্গানিক হরাইজন রয়েছে, যেটাকে ও হরাইজন বলা হয়। তারপরে রয়েছে এ হরাইজন, তারপরে রয়েছে বি হরাইজন, সি হরাইজন, আর হরাইজন, যেটাকে ডি হরাইজনও বলা হয়।
এই যে হরাইজন গুলো রয়েছে, অনেক সময় দেখা যায় ও এ দেখা যায় না, বিসি আর মানে বিটা উপরের দিকে চলে যায়, বা ওটা ও ও এ বি না দেখে একদম ডাইরেক্ট সিটা উপরের দিকে চলে আসে। এরকম প্রোফাইল যদি দেখা যায় তখন সেটাকে আমরা ট্রানকেটেড প্রোফাইল বা কর্তিত পরিলেখ বলে থাকি। যখন উলম্ব ভূ আন্দোলনের ফলে যখন প্রোফাইলটা সব পূর্ণতা প্রাপ্তি হয় না, তখন কিন্তু দেখা যায় যে এই যে সি হরাইজনটা একদম ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে ভূপৃষ্ঠের উপরে চলে আসে। তারপরে দেখো আরো যে বিষয়গুলো রয়েছে, দেখো এ স্তর আর বি স্তর একত্রে বলা হচ্ছে সোলাম, আর এ বি সি তিনটেকে একত্রে বলা হচ্ছে মিনারেল হরাইজন বা খনিজ স্তর, বা এটাকে একসাথে এ বি সি তিনটেকে একসাথে রেগলিত বলা যেতে পারে। তাহলে সয়েল প্রোফাইল বিষয়টা আমরা দেখলাম, টপ সয়েল ব্যাপারটা দেখলাম, বিভিন্ন স্তরের একটা প্রাথমিক ধারণা আমরা পেলাম। তো সয়েল প্রোফাইল বলতে অ্যাকচুয়ালি ক্রস সেকশন অফ সয়েল লেয়ার রিভিলিং এট অল সয়েল হরাইজন, অর্থাৎ বিভিন্ন হরাইজনের একটা কিন্তু পরিলেখ আমরা পাই, বিভিন্ন লেয়ার গুলো আমরা এক পাশ থেকে যখন দেখি সেটাই হচ্ছে সয়েল প্রোফাইল। সাবসয়েল, রক বেস, বিভিন্ন বিষয়গুলো দেখলাম। এক একটা লেয়ারের যে 3D ফর্ম সেটাকে আমরা সয়েল হরাইজন বলে থাকি। মৃত্তিকার ত্রিমাত্রিক স্থানগত অবস্থায় কিন্তু এই সয়েল হরাইজন মাটির মধ্যে অনুভূমিকভাবে বিস্তৃত একাধিক যে পাতলা স্পষ্টভাবে বিভাজিত অংশগুলো থাকে, তো সেগুলোর মধ্যে এ বি সি ডি প্যারেন্ট ম্যাটেরিয়ালও রয়েছে। এ স্তরে এলিভিয়েশন হয়, বি স্তরে ইলুভিয়েশন হয়, এগুলো মনে রাখবে, এটা মাঝে মধ্যে ভুল হয়ে যেতে পারে। এ স্তরে ই দিয়ে শুরু হচ্ছে, আমরা এবিসিডির ক্ষেত্রে ইটা প্রথমে আসে, আইটা পরে আসে। তো ই দিয়ে যেটা শুরু হয় এটা এ স্তরে থাকবে, বি স্তরে থাকবে ইলুভিয়েশন, আবার সি স্তরে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়েদারিং প্রসেস। সয়েল হরাইজনের বিভিন্ন বিষয়গুলো তো আমরা দেখে নিলাম। এবারে দেখো আরো কতগুলো বিষয় রয়েছে। মাটির গভীরতা কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত হয়, কিংবা কয়েক ইঞ্চি থেকে কয়েক ফুট অব্দি হতে পারে। তো টপ সয়েল পেপারটা আলোচনা করেছি, গভীরতা 8 থেকে 9 ইঞ্চি বা 20 থেকে 22 সেন্টিমিটার হয়। ও এবং এস স্তর উৎপাদনশীলতার ক্ষেত্রে, উর্বরতার ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে টপ সয়েলের মাটি। আর সাবসয়েলের মাটি যেটা, বি স্তরকে সাবসয়েলের মাটি বলা হয়। ল্যান্ড ইউজ প্ল্যানিং এর ক্ষেত্রে সাবটা খুবই গুরুত্বপূর্ণ। কোন একটা জায়গার ল্যান্ড ইউজটা কি ভাবে ব্যবহার করা হবে, ভূমির ব্যবহারটা কেমন হবে, কোন কিসে ব্যবহার করা হবে, এই বিষয়গুলো নির্ভর করে। নিকাশি হারটা বেশি হচ্ছে সাবসয়েলের ক্ষেত্রে, জল নিকাশি হারটা নির্ভর করছে আর কি। তারপরে সয়েল প্রোফাইলের ক্ষেত্রে আমরা দেখলাম, তাহলে নিচে হচ্ছে তোমার বেডরক, উপরে তারপরে মাঝে থাকে টপ সয়েল। এবারে বিভিন্ন হরাইজন গুলো আমরা একে একে আলোচনা করব। দেখো প্রথমে আমরা ও হরাইজন নিয়ে আলোচনা করব, অর্থাৎ ও হরাইজনকে আমরা ও অর্গানিক লেয়ার বলতে পারি, বা জৈব পদার্থ সমৃদ্ধ যে লেয়ারটা থাকে। বায়োলজিক্যাল অক্সিডেশন প্রসেস, ব্যাকটেরিয়া ফাঙ্গাস দ্বারা যে বায়োলজিক্যাল অক্সিডেশন প্রসেসটা, এইটাই এর মধ্যেই হয়। জৈব পদার্থ বিয়োজিত হলে হিউমাস গঠন হয়, স্তরেই ঘটে। হিউমাস জৈব পদার্থ যত বেশি থাকবে তত মাটির রংটা তত কালো হবে। অরণ্য তৃণভূমি এলাকায় স্পষ্টভাবে এই স্তরটা লক্ষ্য করা যায়, যেহেতু সেখানে উদ্ভিদের দেহাবশেষটা বেশি থাকবে, সেগুলো পচিত হয়ে গিয়ে হিউমাস তৈরি করবে। তাহলে হিউমিফিকেশন আমরা প্রসেসগুলোর মধ্যে আমরা দেখেছি যে প্রাইমারি প্রসেস মধ্যে হিউমিফিকেশন, মিনারেলাইজেশন যে প্রসেসটা রয়েছে ট্রান্সফরমেশনের মধ্যে, এই দুটো প্রসেস কিন্তু মূলত এখানে ঘটবে আর কি। এবারে আমরা এই ও স্তরটাকে কতগুলো ভাগে আমরা ভাগ করি, O1 আর হচ্ছে O2। O1 টাকে আমার A00 লেয়ারও বলা হয়, আর O2 টাকে A0 লেয়ারও বলা হয়। O1 যে লেয়ারটা রয়েছে, মাটির 1 থেকে 2 ইঞ্চি গভীর যে লেয়ারটা একদম উপরের দিকে যে লেয়ার, এটা মূলত অবিশ্লেষিত অপরিবর্তিত অবস্থায় যে কাঁচা জৈব পদার্থগুলো থাকে সেটা। আচ্ছা আচ্ছা, তোদের প্রবলেম হচ্ছে একটুখানি বলবে তো? হ্যালো, কোনো প্রবলেম নেই স্যার, শুনতে পাচ্ছি। ওকে ওকে ওকে, ঠিক আছে।
তো দেখো এইগুলো বিষয়গুলো বোঝার আছে, লেয়ার গুলো একদম সূক্ষ্মভাবে আমাদের দেখতে হবে কোনথায় কি হচ্ছে না হচ্ছে, এগুলো থেকে এমসিকিউ কোশ্চেন হয়। তো দেখো ও হরাইজনটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, O1 O2। O1 মানে বুঝতেই পারছো যে অবিশ্লেষিত যে জৈব পদার্থগুলো থাকে, মোটামুটি গাছের পাতাটা পড়ে গেছে বা এখনো সেই বিয়োজনটা ঘটেনি বা অণুজীবরা সেগুলোকে পচাতে পারেনি, তো সেটাকেই কিন্তু মূলত বলা হচ্ছে যে A00 লেয়ার। এটা মূলত কাঁচা জৈব পদার্থ সমন্বিত লেয়ার। বিশ্লেষিত হবে, সেটা আংশিকভাবে হতে পারে, পুরো সম্পূর্ণভাবে হতে পারে, এবং স্তরটি গাঢ় বাদামি রঙের হয়ে যায়। যত বেশি জৈব পদার্থ হিউমাস তৈরি হবে তত বেশি কালো বেশি হবে। এই স্তরের নিচের দিকে সম্পূর্ণ পচিত একটা স্তর সঞ্চয় থাকে। অরণ্য গবেষকরা O1টাকে এ প্লেয়ার বলে, এটা মনে রাখবে। অরণ্য গবেষক যারা, তারা কিন্তু এই O1 যে লেয়ারটা রয়েছে A00 লেয়ার, এই লেয়ারটাকে তারা বলছেন এ প্লেয়ার। এ কথাটা এসছে লিপ, এই ওয়ার্ডের লাস্ট লেটারটা থেকে, লিপ, লিপের লাস্ট লেটার থেকে এসছে এ প্লেয়ারটা নামটা। তো মূলত জৈব পদার্থের যে আবর্জনা বা লিটার, লিটার বলে একটা আচ্ছাদন, যে বিভিন্ন উদ্ভিদজাত যে উপরে আচ্ছাদন থাকে মাটির উপরে, সেটাকে আমরা লিটার বলে চিন্তন করতে পারি। আর O2 যে বিষয়টা রয়েছে, O2টাকে আমরা এইচ লেয়ার বলতে পারি, মানে অরণ্য গবেষকরা তারা এটাকে লেয়ার। তো এইচ লেয়ার অর্থাৎ এখানে হিউমাস সমৃদ্ধ বলে এখানে হচ্ছে আর কি। তো পচিত হিউমাস পুরোপুরি পচে গেলে সম্পূর্ণরূপে পচিত হয়ে গেলে মোটামুটি এই, তো যে আমি দুটো, হ্যাঁ বলো, রয়েছে শোনা মৃত্তিকা যাচ্ছিল না বিজ্ঞানের ভাষা। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তো মৃত্তিকা বিজ্ঞানের ভাষায় দুটো কনসেপ্ট রয়েছে, ডাব, এই দুটো বিষয় নিয়েও পরীক্ষাতে আসেন। দেখো ডাব ব্যাপারটা কি, সরলবর্গীয় অরণ্যাঞ্চলে মাটির উপরের স্তর, অর্থাৎ যে ও স্তরের কথা এতক্ষণ আলোচনা করলাম, এই ও স্তর মানে উদ্ভিদের যে সূক্ষ্ম শিকড়, শিকড় দ্বারা গঠিত হয়, যেটাকে আমরা ডাব বলে থাকি। সরলবর্গীয় অরণ্যাঞ্চলে এটাকে ডাব বলা হয়ে থাকে। আর পর্ণমোচী অরণ্যে মাটির উপরের যে স্তরটা, সেটা আলগা মুচমুচে ধরনের হয়, যেটাকে মাল বলা হয়ে থাকে। সরলবর্গীয় পর্ণমোচী অরণ্যে মূলত মাল বলা হয়ে থাকে, এবং সরলবর্গীয় অরণ্যে মূলত এটাকে ডাব বলা হয়। এই হরাইজন, এই হরাইজন আমরা চলে যাচ্ছি। দেখো এই হরাইজন, এটাকে এলুভি হরাইজনটাকে বলা, লেয়ার স্তর থেকে লিচিং প্রক্রিয়া আস্তে আস্তে নিচের দিকে চলে যায়। এটাকে আমরা জোন অফ ম্যাক্সিমাম লিচিং বলতে পারি, কারণ ধৌত প্রক্রিয়াটা এই স্তর থেকেই বেশি হচ্ছে, তো তার জন্য এটাকে আমরা জোন অফ ম্যাক্সিমাম লিচিং বলতে পারি। এই স্তরটিকে এলুভিয়াল স্তর বলতে পারি। তো এই স্তরের গভীরতা মরু অঞ্চলে 6 থেকে 8 ইঞ্চি, কিন্তু আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে 15 থেকে 18 ইঞ্চি হবে, অর্থাৎ মরু অঞ্চলে স্তরের গভীরতা কম হবে। তো যাই হোক, এই লেয়ারটাকে A1 A2 A3 তিনটে রয়েছে। দেখো A1 যেটা জৈব পদার্থের একদম নিচের দিকে রয়েছে, তো হিউমাসের একটা ভাগ কিন্তু এখানে রয়েছে, তো তার জন্য এটাকে আবার হিউমিক লেয়ারও বলা যেতে পারে, A1 লেয়ারটাকে। তো এই লেয়ারের যেহেতু জৈব পদার্থের একদম নিচের দিকে রয়েছে, ধাতব পদার্থগুলোও থাকে, জৈব পদার্থগুলোও থাকে। জৈব পদার্থ থাকার জন্য এটা রং অনেকটা কালো কম হয়, কিন্তু চার্নোজম মাটিতে গভীরতাটা বেশি হয়। A2 যে লেয়ারটা খনিজ পদার্থের স্তর, এখানে কোনো জৈব পদার্থ থাকবে না। এর আগের স্তরগুলো কিন্তু দেখলাম আমরা যে জৈব পদার্থ আংশিক, সম্পূর্ণ বিয়োজিত, অবিয়োজিত, এই বিষয়গুলো রয়েছে, কিন্তু A2 থেকে কিন্তু পুরো জৈব পদার্থ বাদ হয়ে যাচ্ছে। এটা খনিজ পদার্থের স্তর। লিচিং প্রক্রিয়া, এখানে সাদা বা ধূসর রঙের কোয়ার্টজ জাতীয় বালুকণা পড়ে থাকে লিচিং প্রক্রিয়ার মাধ্যমে। অর্জল মাটিতে স্তর থাকে, চার্নোজম মাটিতে থাকে না। A3 যে লেয়ারটা রয়েছে, দেখো ট্রানজিশনাল লেয়ার, কারণ A3 এর পরেই কিন্তু বিটা শুরু হয়ে যাচ্ছে, তো তার জন্য A3টা বলা যেতে পারে এ বি এর মধ্যে একটা পরিবর্তনশীল জোন বা ট্রানজিশনাল লেয়ার। এটা অবশ্য সব মাটিতে দেখা যায় না। এই স্তরের বৈশিষ্ট্য বেশিরভাগ পার্ট বি,
তারপরে বি হরাইজনে আমরা চলে যাচ্ছি। বি হরাইজনটা ফুলের ভান্ডার বলা হয়, কারণ থেকে লিচিং প্রক্রিয়ার মাধ্যমে বি স্তরে এসে জমা। ইলুভিয়াল লেয়ার বলা হয় সঞ্চয় স্তর। জোন অফ অ্যাকুমুলেশন, সর্বোচ্চ সঞ্চয়ের জোন বলা হচ্ছে এটাকে। B1 টাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে দেখো। B1টা একদম সীমান্তবর্তী স্তর, এ বি এ মিডিলের। B2 লেয়ার যেটা রয়েছে এখানে কিছুটা জৈব পদার্থ আসে, তো তার জন্য এটা গাঢ় রঙের হয়। BC এর মিলিত বৈশিষ্ট্যগুলো B3। সি স্তর যেটা রয়েছে এটা সম্পূর্ণরূপে আবহবিকারজাত পদার্থগুলো, বিভিন্ন আকৃতির পাথরের টুকরোগুলো। এটা মূল বিভিন্ন প্রাকৃতিক মূল শিলার উপরে আবহবিকারগ্রস্ত হয়ে কিন্তু এটা মূলত পড়ে থাকে, এটা আবহবিক থাকে। এই স্তরে কাকর বা অন্য পালিকাগুলো ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সঞ্চয় এখানে দেখা যায়। তো এটার আবার দুটো ভাগ রয়েছে, C1 C2। C1টা সম্পূর্ণ বিচূর্ণীভূত শিলা, আর C2 হচ্ছে তোমার আংশিক বিচূর্ণীভূত শিলা দ্বারা গঠিত। উপরটা বিচূর্ণীভূত বেশি হবে, নিচেরটা আংশিক ভাবে হবে আর কি। উপরে যেটা থাকবে ওটা সম্পূর্ণরূপে বিচূর্ণীভূত হবে। একদম নিচে যে স্তরটা রয়েছে ডি হরাইজন, যেটাকে আমরা বেড রক বা প্যারেন্ট রক বলে থাকি, এটা মূলত মূল শিলা বা জনক শিলা। এটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবহবিকারগ্রস্ত হয়। অর্থাৎ এই যে প্যারেন্টস রকটা রয়েছে, আদি শিলাটা রয়েছে, যেটাকে আমরা সি বা আর দ্বারা চিহ্নিতকরণ করে থাকি। এখানে যদিও সি আরটাকে ভাগ করেছে, কিন্তু সি আর মোটামুটি একই স্তর, নাম আলাদা আলাদা থাকতে পারে আর কি। এখানে সরি, এখানে প্যারেন্ট রক যেটা, এটা সিটাকে বলা যাবে না, এটা ডিটাকেই বলতে হবে। ডি আর এখানে একই রকম বোঝাচ্ছে আর কি, বেড রকস। তো যাই হোক, এটা আর্টটাকে আমরা কিন্তু প্যারেন্ট ম্যাটেরিয়াল এটাকে আমরা বলছি আর কি। তো যাই হোক, ডি হরাইজন মূলত আদিশিলা বা জনকশিলা, বেড রক বা প্যারেন্ট রক। তো যাই হোক, এটাই কালক্রমে কিন্তু আবহবিকারগ্রস্ত হয়। ডি স্তর আবহবিকারগ্রস্ত হলে তবেই কিন্তু সি স্তর সৃষ্টি, এবং স্তরে খনিজ টনিজ যুক্ত হয়ে তারপরে কিন্তু বি স্তর গড়ে ওঠে। এর উপরে এ স্তর, তারপরে একদম উপরে থাকে জৈব পদার্থের স্তর। এই বিষয়গুলো রয়েছে। তাহলে আমরা ডি স্তরটা দেখলাম, আবহবিকারগ্রস্ত স্তর। তারপরে প্রসেস অফ সয়েল প্রোফাইল ডেভেলপমেন্ট। সয়েল প্রোফাইল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ও স্তরে যদি আমরা দেখি কোন স্তরে কোন কোন প্রক্রিয়াগুলো কাজ করে, আমরা যদি ও স্তরে দেখি, ও স্তরের ক্ষেত্রে হিউমিফিকেশন, মিনারেলাইজেশন, অর্থাৎ হিউমিকরণ আর হচ্ছে তোমার খনিজকরণ, এই দুটো প্রক্রিয়া এখানে ঘটে থাকে মূলত ও স্তরে। জৈব পদার্থ জীবাণু হিউমাস তৈরি করে, যেটাকে আমরা হিউমিফিকেশন বলে থাকি। অক্সিজেন দ্বারা জারিত হয়ে জল, কার্বন ডাই অক্সাইড ভাগ হয়ে যায়, সেটা মাটিতে ফিরে আসে। তো এটাকে বলা হচ্ছে তোমার মিনারেলাইজেশন বা খনিজকরণ প্রক্রিয়া। এই স্তরে যদি আমরা দেখি, এলুভিয়েশন প্রক্রিয়া স্তরে বেশি হচ্ছে। কেমিক্যাল এলুভিয়েশন দুটো ভাগ রয়েছে। কেমিক্যাল এলুভিয়েশন যে ব্যাপারটা, অর্থাৎ রাসায়নিক ধৌতকরণ যে প্রক্রিয়াটা রয়েছে, এর মাধ্যমে এ বি স্তর থেকে গ্রথনগত পার্থক্য হয়। সূক্ষ্ম কাদা কণাগুলো নিচের দিকে চলে যায়, তাই এ স্তরটা ধীরে ধীরে গ্রথনটা হালকা হয়ে যায় এবং বি স্তরটার গ্রথন ভারী হয়ে যায়। এবং এর ফলে মাটির নিচের স্তরে কঠিন একটি স্তর, যেটা হার্ড প্যান বলা হয়, যেটা মূলত পর্জল মাটির ক্ষেত্রে বা পর্জলাইজেশন প্রক্রিয়ার ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়। তো যাই হোক, মেকানিক্যাল এলিভেশনটা দেখলাম। এবারে কেমিক্যাল এলিভেশন বলতে মাটির উপরের স্তর থেকে যে খনিজ মৌলগুলো থাকে, সেটা আস্তে আস্তে এ স্তর থেকে লিচিং প্রক্রিয়ার মাধ্যমে বি স্তরে গিয়ে প্রবেশ করে। আর বি স্তরে যেটা থাকে সেটা হচ্ছে তোমার ইলুভিয়েশন প্রসেসটা কাজ করে, অর্থাৎ জমা হওয়ার যে প্রক্রিয়া, উপর থেকে ওইগুলো নেমে এসে নিচের স্তরে যে জমা হয়, এ থেকে নেমে এসে বি এর স্তরে যে জমা হয়। তো তার জন্য এটাকে আমরা সঞ্চয় প্রক্রিয়াও বলতে পারি, এটাকে আমরা সঞ্চয় প্রক্রিয়াও বলতে পারি। তো সঞ্চিত হয়ে কালক্রমে বি স্তরে একটা শক্ত গাঢ় রঙের একটা স্তর গঠন করে। ঠিক আছে। সি স্তরে কিন্তু মূলত ওয়েদারিং প্রক্রিয়াটা বেশি কাজ করে। সি স্তরটায় ফিজিক্যাল মেকানিক্যাল দুটো ওয়েদারিং কাজ করে সি স্তরে। তো সয়েল প্রোফাইল অফ ল্যাটেরাইটিক সয়েল
বিভিন্ন মৃত্তিকার আলাদা আলাদা প্রোফাইল রয়েছে, এগুলো তো অত আলোচনা করা সম্ভব নয়। একটুখানি দেখো, ল্যাটেরাইট সয়েল, এটা পেডালফার গ্রুপের সয়েল। নামকরণ 1807 সালে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন তিনি প্রথম নামকরণ করেছিলেন। ল্যাটিন শব্দ ল্যাটার থেকে এসেছে ল্যাটেরাইট কথাটা, যার অর্থ হচ্ছে তোমার ব্রিক, ইটের মতো লাল বর্ণের এই মাটিটা। ল্যাটেরাইজেশন প্রসেস এটাই। এর আবার বিভিন্ন লেয়ার গুলো রয়েছে। এটা মূলত জৈব পদার্থগুলো উপরের স্তরে থাকে, আর বি স্তরে লোহা অ্যালুমিনিয়াম স্তরীকৃত হয়ে একটা শক্ত বর্ণ গঠন করে। ঠিক আছে, তো বি2 স্তরে কিন্তু মূলত সেস্কুই অক্সাইডটা সমৃদ্ধ স্তর, যেটাকে ডিউরি ক্রাস্ট বলা হয়, শক্ত হয়ে গিয়ে এ থেকে বি এর দিকে নিচের দিকে নেমে যায় সমস্ত পদার্থগুলো। সি স্তরটা মূলত কেওলিনাইট কাদাকণা সমৃদ্ধ হয় ল্যাটেরাইট মাটির ক্ষেত্রে। যদি আমরা পর্জল মাটির ক্ষেত্রে দেখি, পেডালফার গ্রুপের একটা মাটি হচ্ছে তোমার পর্জল। তাহলে ল্যাটেরাইট মাটি যেটা রয়েছে এটাও পেডালফার গ্রুপের মাটি। পর্জল যেটা রয়েছে এটাও পেডালফার গ্রুপের মাটি, কিন্তু চার্নোজমটা হচ্ছে তোমার পেডোক্যালের মাটি আর কি। চার্নোজম, সিলোজম এগুলো পেডোক্যাল গ্রুপের মাটি। তো পেডালফারের মধ্যে ল্যাটেরাইট, পর্জল এই দুটো বিষয়ে প্রোফাইলটি আলোচনা করা যেতেই পারে। দেখো পর্জলের ক্ষেত্রে দেখো রাশিয়ান শব্দ পড মানে হচ্ছে তোমার আন্ডার, জোলা মানে হচ্ছে তোমার অ্যাশ, এইভাবে এসেছে পর্জল শব্দটি। ভারতের হিমালয়ান পার্বত্য অঞ্চলে স্বর্গীয় বৃক্ষের বনভূমিতে এই মাটিটা দেখা যায়। পর্জল মাটিতে গাঢ় জৈব পদার্থের স্তর রয়েছে, যেটাকে এল-এফ-এইচ এর সংমিশ্রণে গঠিত। এর মানে হচ্ছে লিটার, লিপ লিটার মূলত। এর মানে ফার্মেন্টিং অর্গানিক ম্যাটার, বিভিন্ন যে জৈব পদার্থগুলো, অবিশ্লিষ্ট জৈব পদার্থগুলো থাকে, এবং হিউমাস থাকে, তিনটির মিশ্রণে কিন্তু গঠিত হয় মূলত। এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা পর্জল সয়েলের যে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এক পাশ থেকে। পর্জল মাটিতে সৃষ্ট উপরিভাগিত জৈব স্তর, এটাকে মোড় বলে চিহ্নিতকরণ করা হয়। এর বিভিন্ন লেয়ার গুলো রয়েছে, অত্যন্ত আম্লিক। মাটির নিচের থেকে উপরের থেকে নিচের দিকে ক্ষারীয় অক্সাইড গুলো নেমে যায়, মাটির উপর স্তরটা আম্লিক হয়ে যায়। ঠিক আছে, তো আয়রন পর্জল, হিউমাস পর্জল, হার্ড প্যান এখানে গঠিত হয়। বিভিন্ন লোহা অ্যালুমিনিয়ামের যে বিষয়গুলো রয়েছে ওগুলো মৃত্তিকার বীজ স্তরে জমা হয়ে একটা শক্ত স্তর গঠন করে পর্জল মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে। এটা কি বলা হচ্ছে হার্ড প্যান। পর্জল মাটির প্রোফাইলটা আমরা দেখতে পেলাম। এবারে আমরা সয়েল প্রোফাইল অফ চার্নোজিয়াম সয়েল। চার্নোজিয়াম সয়েলের যে প্রোফাইলটা রয়েছে, চার্নোজিয়াম অবশ্যই পেডোক্যাল গ্রুপের মাটি। চার্নোজিয়াম হচ্ছে চুন সমৃদ্ধ মাটি, এটাকে ব্ল্যাক আর্থ বলা হয় পুরো কালো রঙের হওয়ার জন্য। এই কালো রঙের মাটি বলা যেতে পারে। নাতিশীতোষ্ণ তৃণভূমি এলাকায় এই মাটিটা দেখা যায়। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে চার্নোজিয়াম মাটিটা লক্ষ্য করা যায় বেশি। মৃত্তিকার এ স্তর, বি স্তর, সি স্তর রয়েছে। দেখো এই স্তরটা মৃদু ঘাস জাতীয় গুচ্ছমূল রয়েছে, এটা মাদুরের মতো বেছানো থাকে। এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। মেইন যে বিষয়গুলো রয়েছে, পার্টিকুলার এই প্রোফাইল গুলো অতটা পড়ার দরকার নেই, এত মনে রাখাও সম্ভব না। যাই হোক, এগুলো পার্টিকুলার যে বিষয় যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, মেইন বৈশিষ্ট্যগুলো, সেগুলোই তোমরা পড়বে এগুলোর মধ্যে থেকে। ঠিক আছে, তাহলে আজকের প্রোফাইলটা মানে সয়েল প্রোফাইলটা তোমরা ভালো করে পড়বে। এই ল্যাটেরাইট, পর্জল, চার্নোজিয়ামের যে আলাদা আলাদা প্রোফাইল দেখালাম, এগুলোর মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেগুলি শুধুমাত্র পড়বে, সব পড়ে অতটা মনে রাখা যাবে না। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা মৃত্তিকা ভূগোলের যে প্রথম দিকে যে চ্যাপ্টার গুলো ছিল, অর্থাৎ মাটির নিয়ন্ত্রক, মাটির প্রক্রিয়া এবং মাটির পরিলেখ প্রোফাইল, এই তিনটে বিষয় আজকের ক্লাসে আমরা আলোচনা করে দিলাম। এই তিনটে বিষয়ের উপর 3টে মক টেস্ট নেওয়া হবে আগামী বুধবারের দিন। তো আজকের আলোচনা সবাই ক্লিয়ারলি শুনতে পেলে কিনা, বুঝতে পারলে কিনা আমাকে একটু জানাও, তাহলে সুবিধা হয়। শুনতে পেয়েছি, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে তাহলে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই তাহলে ভালো করে পড়াশোনা করো, সময় কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, পরীক্ষার দিন চলে আসছে তাড়াতাড়ি। তো যাই হোক, ভালো করে সবাই পড়াশোনা করো, সময়টাকে খুব ভালোভাবে তোমরা কাজে লাগাও।
কোনো অসুবিধা হলে গ্রুপে অবশ্যই আলোচনা করবে, আমাকে বলবে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকের ক্লাস তাহলে এখানে আমি শেষ করছি।